আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। বাংলাদেশের যে প্রান্তে বসে তোমরা আমার এই অনলাইন ক্লাস উপভোগ করছো, সবাইকে নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ধন্যবাদ জানাই অধ্যক্ষ স্যারসহ সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দের, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই অনলাইনে ক্লাসের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পরে আজ আমি তোমাদের সামনে একটি নতুন অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা পড়ব নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বাদশ। এই অধ্যায়ের দ্বাদশ অধ্যায় আছে যে অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। এই অধ্যায় থেকে সাধারণত সৃজনশীল সহ অনেকগুলো এমসিকিউ কোশ্চেন এসে থাকে। তোমরা যদি ভালো করে এই অধ্যায়টি বুঝতে পারো, তাহলে তোমাদের পক্ষে সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্নের অ্যান্সার দেওয়া খুবই সহজ হবে। তাহলে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। প্রথমেই আমরা জানব যে অর্থনৈতিক নির্দেশক, অর্থাৎ অর্থনৈতিক নির্দেশক কী এবং কেন আমরা এটা জানব। সাধারণত একটি দেশের জাতীয় আয়, অভ্যন্তরীণ আয় এবং মাথাপিছু আয়, এটা নির্ধারণের মাধ্যমে কিন্তু একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিন্তু জানা যায়, যে দেশটি উন্নত না অনুন্নত না উন্নয়নশীল। সাধারণত আমরা জিডিপি, জিএনপি, তারপর এনএনপি, এছাড়াও আমরা পিসিআই অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম, এর মাধ্যমে কিন্তু আমরা একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিন্তু মূলত জানতে পারি। আর এই যে সমস্ত নির্দেশকের মাধ্যমে আমরা এটা জানি, সেটাকে বলা হয় কিন্তু অর্থনৈতিক নির্দেশক। অর্থাৎ জিডিপি, জিএনপি, তারপর এনএনপি, তারপর পিসিআই, এগুলোকে কি বলা হলো অর্থনীতির নির্দেশক। এরপরে আসছে যে জিএনপি, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্টটা কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলতে বোঝায় একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে বা এক বছরে যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে, তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে জিএনপি বলতে বোঝায় যে কোনো দেশের নাগরিক যদি নির্দিষ্ট সময়ে, সেটা এক বছর হতে পারে অথবা কি অল্প সময় হতে পারে, সাধারণত আমরা এক বছর যে সকল সেবা এবং দ্রব্য, অর্থাৎ সেবা এবং দ্রব্য, এখানে সেবা বলতে সাধারণত বোঝায় যেমন শিক্ষক সেবা প্রদান করে থাকেন, চিকিৎসক, তারপর ইঞ্জিনিয়ার, তারা যে সেবাটা প্রদান করে তারা অর্থ ইনকাম করে থাকে, সেটাও কিন্তু কি এই জিএনপির আওতাভুক্ত হবে। অর্থাৎ একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময় বা এক বছরের যে সকল দ্রব্য সেবা উৎপাদন করে, তার মোট আর্থিক মূল্য, সেটাকে বলা হয় মূলত জিএনপি। এখন জিএনপি যদি আমরা বের করতে হয়, তাহলে জিএনপি সমান সমান জিডিপি প্লাস এক্স মাইনাস কিন্তু এম, অর্থাৎ দেশের নাগরিকের দ্বারা উৎপাদন, এটা দেশে এবং কি বিদেশে। অর্থাৎ জিএনপির ভিতরে নাগরিকতার সাথে, অর্থাৎ নাগরিকতার সাথে এটা সংশ্লিষ্ট। একটা দেশের একজন ব্যক্তি, সে যদি আমেরিকায় থাকে, অর্থাৎ সে বাংলাদেশের যদি নাগরিক হয়, সে যদি আমেরিকায় থাকে এবং সেখানেও যদি সে উৎপাদন করে, তাহলে তার যে টাকা অথবা তার যে রেমিটেন্স, সেটা কিন্তু এই জিএনপির ভিতরে কিন্তু কি অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ জিএনপির ভিতরে কিন্তু দেশের নাগরিক, অর্থাৎ নাগরিকতার সাথে কিন্তু এটা সংশ্লিষ্ট। অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে হিসাব করি যে মোট জাতীয় উৎপাদন, অর্থাৎ যেটাকে আমরা বলছি যে জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট সমান সমান কিন্তু মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্লাস
দেশে অবস্থানকারী দেশীয় নাগরিকের আয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বিদেশে অবস্থান করে যে বাংলাদেশের নাগরিক, এরপরে মাইনাস হলো মোট অবস্থানকারী বিদেশীয় নাগরিকের আয়। অর্থাৎ যদি কোনো বিদেশি বাংলাদেশে বসবাস করে তাহলে তার উৎপাদিত তার যে মজুরিটা সেটা কিন্তু কি এর থেকে বাদ যাবে। এখন আমরা যদি এক্সাম্পল দেই যে ফাহিম নামে একজন ব্যক্তি, সে আমেরিকায় থাকে, তার ইনকাম হলো $140। আবার অ্যাবে নামক একজন ব্যক্তি, তিনি জাপানের নাগরিক, তিনি বাংলাদেশে মেট্রো রেলে কাজ করেন, তিনি এক বছরে $40 ইনকাম করছে। এখন এই এক বছরে বাংলাদেশের জিডিপি হলো 100, তাহলে আমাদের বের করতে হবে যে জিএনপিটা কত হবে। তাহলে আমরা জানি যে বাংলাদেশের এক বছরে মোট ইনকাম হয়েছে 100, সাপোজ কি $100। আর ফাহিম যে বাংলাদেশের নাগরিক কিন্তু আমেরিকায় থাকতো, সে ইনকাম করছে $140। আর অ্যাবে নামক যে ব্যক্তি জাপানে বসবাস করত, সে কিন্তু বাংলাদেশের মেট্রো রেলে ইনকাম করছে $40। তাহলে আমাদের এই যে ফরেন ইনকাম যেটা আসছে সেটা থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে কিন্তু আমাদের 100 থাকে। এখন আমরা মোট জিডিপি আর যে মানে বিদেশ থেকে আমাদের যে ইনকামটা আসছে সেটা যদি যোগ করি তাহলে যেটা পাবো সেটা হলো জিএনপি। মাঝে মাঝে কিন্তু সাধারণত এই জিএনপি কিন্তু কম হতে পারে, আবার জিএনপি বেশি হতে পারে। যদি বৈদেশিক ইনকাম কমে যায় আমাদের, তাহলে কিন্তু আমাদের এই জিডিপি কিন্তু কি মানে জিএনপি কিন্তু কম আসবে। এখন এই মোট জাতীয় উৎপাদন পরিমাপের কিন্তু 3টা দিক আছে। এক হলো উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা, অর্থাৎ উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবার কিন্তু কি চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে দাম নির্ধারণ করতে হবে। সাপোজ আমি একটি শার্ট গায়ে দিচ্ছি, এখন যদি এই শার্টটা যখন সুতা আমদানি করা হয়েছিল সাপোজ মনে করে আমেরিকা থেকে, এবং এটার বুতাম আমদানি করা হয়েছে জাপান থেকে, এছাড়াও মনে করো যে এই জামা তৈরি করার জন্যে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়েছে সেটা সেটা জার্মানি থেকে আমদানি করা হয়েছে। আমরা যদি এই জামার মোট জাতীয় উৎপাদন হিসাব করার সময় প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে হিসাব করি, তাহলে কিন্তু আমাদের এই জিএনপি কিন্তু কি বিশাল আকার ধারণ করবে। কিন্তু এভাবেই কিন্তু কি একটা দেশের মোট জাতীয় উৎপাদন কিন্তু বের করা সম্ভব নয়। সেজন্যই এই উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবার চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ যখন জিনিসটা ভোগকারীর কাছে পৌঁছায় যাবে তখন আমাদেরকে কিন্তু কি তার দামটা ধরতে হবে। তাহলেই কিন্তু আমরা মোট জাতীয় উৎপাদন বের করা আমাদের জন্য সহজ হবে। 2 নম্বর, যে উৎপাদনের উপকরণে অর্জিত আয়। তোমরা অবশ্যই জানো যে উৎপাদনের জন্য 4টা জিনিস কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। এক হলো যে ভূমি, 2 হলো কি শ্রম, সংগঠন এবং কি উদ্যোক্তা, তোমরা এটা অবশ্যই জানো, এবং মূলধন, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন এবং কি উদ্যোক্তা, এই 3টা জিনিসের সমন্বয়ে কিন্তু কি আমরা কিন্তু উৎপাদন করে থাকি। এখন আমরা যদি জিডিপি হিসাব করার সময় এই প্রত্যেকটা, অর্থাৎ ভূমি, তারপর তোমার মূলধন, এরপরে আমরা যদি উদ্যোক্তার কাজ, এগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে হিসাব করি তাহলে কিন্তু কি আমাদের একটা প্রোডাক্টের দাম কিন্তু অনেক বেড়ে যাবে। সেজন্য যখন আমরা এটা হিসাব করব তখন এর উপকরণের অর্জিত আয়টাকে আমরা মোট হিসাবে হিসাব করতে হবে, তাহলে কিন্তু আমরা মোট জাতীয় উৎপাদনের পরিমাণ বের করতে পারবো। এরপর হলো সমাজের মোট ব্যয়,
অর্থাৎ আমরা জিএনপি নির্ণয় করার ক্ষেত্রে যে প্রতিনিয়ত আমাদের সমাজে যে ব্যয়টা হচ্ছে সেটাকে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা আমাদের আয় থেকে যদি ব্যয়টা বাদ দিই, তাহলে এর মাধ্যমেও কিন্তু আমরা জিএনপি কিন্তু নির্ণয় করতে পারি। অর্থাৎ জিএনপি মোট জাতীয় উৎপাদন পরিমাপের কিন্তু যে তিনটা দিক, এক হলো যে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবার চূড়ান্ত যে মূল্যটা সেটা হিসাব করার মাধ্যমে, দুই হলো উৎপাদনের উপকরণে অর্জিত যে আয়টা আছে, যে ভূমি, শ্রম, মূলধন এবং কি সংগঠনের, সেটার মাধ্যমে কিন্তু আমরা জাতীয় উৎপাদন পরিমাপ করতে পারি। তিন নম্বর হলো সমাজের মোট ব্যয়, অর্থাৎ আমাদের একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে পরিমাণ ব্যয় হয় সেটাকে যদি আমরা মোট টোটালটাকে যোগ করি, তাহলে যেটা খরচ হবে সেটাকে কিন্তু সেটার মাধ্যমে আমরা কিন্তু মোট জাতীয় উৎপাদনটাকে কিন্তু আমরা হিসাব করতে পারি। এরপর আসছে যে মোট আয় দুইভাবে কিন্তু ব্যয়িত হয়। সাধারণত আমরা যে ইনকামটা করি, অর্থাৎ এক বছরে একটা রাষ্ট্র যে ইনকামটা করে সেটা কিন্তু কিভাবে সে ব্যয় করে, এক হলো ভোগ্যদ্রব্য সেবা কেনার জন্য। সাধারণত কিন্তু কি আমরা ভোগ্যদ্রব্য কেনা এবং বিচার জন্য কিন্তু কি মানে কেনাকাটা করার জন্য কিন্তু আমাদের উৎপাদিত অর্থ কিন্তু কি হয়, ব্যয় হয়। দুই নম্বর হলো বিনিয়োগ, আর একটা হলো যে বিনিয়োগের মাধ্যমে কিন্তু আমাদের অর্থ ব্যয় হতে পারে। তাহলে আমাদের আয় অর্জিত, অর্থাৎ আমরা যেটা আয় করি সেটা দুইভাবে ব্যয়িত হতে পারে, এক হলো দ্রব্য ভোগ্যদ্রব্য কেনা এবং সেবার জন্য, দুই নম্বর হলো বিনিয়োগ করার জন্যে। সাপোজ এক মাসে তুমি 30,000 টাকা ইনকাম করলে, তাহলে 30,000 টাকা তোমার কিভাবে ব্যয় হতে পারে, সেটা হলো যে দ্রব্য সামগ্রী কেনা এবং অতিরিক্ত টাকা তুমি বিনিয়োগের মাধ্যমে কিন্তু কি তুমি ব্যয় করতে পারো। এরপর আসছে যে ব্যয়কারীদের 3 শ্রেণী থেকে ভাগ করা যায়, অর্থাৎ ব্যয় কিন্তু কি 3 শ্রেণীতে ভাগ করা যায়, অর্থাৎ 3 ভাবে কিন্তু কি ব্যয় হতে পারে। একটা রাষ্ট্রের কিন্তু কি মানে ইনকাম করা, অর্থাৎ মোট জাতীয় যে উৎপাদনটা আছে সেটা কিন্তু 3 ভাবে ব্যয় হতে পারে। এক হলো সরকারি, অর্থাৎ সরকারি কাজে কিন্তু কি ব্যয় হতে পারে, অর্থাৎ সরকারি যে সমস্ত কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছে তাদের বেতনের মাধ্যমে। সরকারি এবং বেসরকারি, অর্থাৎ সরকারি এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে কিন্তু কি তার সরকারের অর্জিত আয় কিন্তু কি ব্যয় হতে পারে। 3 নম্বর হলো জনগণ, অর্থাৎ জনগণের কল্যাণ সাধনের জন্যই কিন্তু সরকারের টাকা ব্যয় হতে পারে, অথবা সরকার জনগণের পেছনে কিন্তু বিনিয়োগ, যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো যে তৈরি করে সরকার, সেখানে কিন্তু কি সরকারের কিন্তু ব্যয় হয়। এরপর আসছে যে জিডিপি, অর্থাৎ গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আসলে এটা কি, এটাও কিন্তু কি আমাদের অর্থনৈতিক নির্দেশক। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমার মধ্যে বসবাসকারী সকল জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সামগ্রী ও সেবার অর্থমূল্যের সমষ্টিকে সাধারণত আমরা জিডিপি বলে থাকি। আরও ক্লিয়ারভাবে আমি তোমাদের বোঝানোর জন্য বলতে চাই যে সাপোজ এই ক্লাসরুমটাকে তোমরা একটি দেশ হিসাবে কল্পনা করো, তাহলে এই দেশের মধ্যে, এই ক্লাসরুমের মধ্যে এক বছরে যে সমস্ত দ্রব্য এবং কি সেবা উৎপাদিত হবে তার যে বাজার মূল্য সেটাকে কিন্তু বলা হবে জিডিপি। এই জিডিপির সাথে সাধারণত ভৌগোলিক সীমার কথা বলা হচ্ছে, অর্থাৎ একটা ভৌগোলিক সীমার মধ্যে সেখানে দেশি মানুষ হতে পারে অথবা বিদেশি হতে পারে, যে কেউ যে সমস্ত দ্রব্য এবং কি সেবা উৎপাদন করবে তার বাজার মূল্য বা তার অর্থমূল্যকেই কিন্তু মূলত জিডিপি বলা হবে। অর্থাৎ দেশের নাগরিক প্লাস বিদেশি হতে পারে। তাহলে এখন জিএনপি এবং জিডিপির ভিতরে পার্থক্য হলো যে জিএনপির সাথে নাগরিক সংশ্লিষ্ট, অর্থাৎ একটা দেশের নাগরিক যে দেশে থাকুক না কেন তার উৎপাদিত আয় অবশ্যই কিন্তু জিএনপির ভিতরে সংযুক্ত হবে। আর জিডিপির ক্ষেত্রে হলো ভৌগোলিক সীমা, অর্থাৎ এখানে দেশের নাগরিক অথবা বিদেশের নাগরিক যেই হোক না কেন, যদি সে একটা দেশের সীমার মধ্যে কি
উৎপাদন করে তাহলে সেটা অবশ্যই জিডিপির আওতাভুক্ত হবে। এখন তাহলে আমরা বলতে পারি যে জিডিপি এবং জিএনপি অর্থাৎ জিএনপি নাগরিকতার সাথে সংশ্লিষ্ট এবং জিডিপি হলো ভৌগোলিক সীমার মধ্যে সংশ্লিষ্ট। এরপর আসছে যে এনপি অর্থাৎ নিট ন্যাশনাল প্রোডাক্ট। নিট ন্যাশনাল প্রোডাক্ট আসলে কি? নিট ন্যাশনাল প্রোডাক্ট বলতে বোঝায় নিট জাতীয় উৎপাদন, অর্থাৎ মোট জাতীয় যে উৎপাদন আছে সেখান থেকে যদি আমরা মূলধন ব্যবহারজনিত ব্যয়, অর্থাৎ যখন আমরা একটা প্রোডাক্ট উৎপাদন করে থাকি তখন কিন্তু এই প্রোডাক্টটা উৎপাদন করার ক্ষেত্রে আমাদের লেবার বাবদ এবং এই প্রোডাক্টটার আনুষঙ্গিক জিনিস ক্রয় বাবদ এবং মেশিন বাবদ কিন্তু কি আমাদের অনেক খরচ হয়, অর্থাৎ সেটাকে কিন্তু কি আমাদের মোট জাতীয় উৎপাদন থেকে বাদ দিতে হবে। তাহলে যেটা থাকবে সেটাকে বলা হলো নিট জাতীয় উৎপাদন। এরপর আসছে যে পিসিআই অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম বলতে বুঝি আমরা যদি মোট আমাদের যেটা আয় আছে অর্থাৎ জিএনআই যেটাকে বলা হলো গ্রোস ন্যাশনাল ইনকাম, এই আমাদের যে এক বছরে যে সমস্ত সেবা অর্থাৎ মোট আমাদের যেটা জাতীয় আয় হবে সেটাকে যদি আমরা মোট জনসংখ্যা দ্বারা ভাগ দিই তাহলে যেটা বের হবে সেটা হলো পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ একটা দেশের মানুষের কিন্তু মাথাপিছু আয় বের হবে। তোমরা জেনে থাকবে যে 2015 এবং 16 অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল মার্কিন ডলারে 1466 মার্কিন ডলার। আবার 2017 সালে মাথাপিছু আয় ছিল 1602 মার্কিন ডলার। অর্থাৎ আমরা দেখছি এখানে কিন্তু মাথাপিছু আয় বৃদ্ধি পাইছে, কিন্তু মাথাপিছু আয় বৃদ্ধি পেলেই কিন্তু কি একটা দেশের জীবনমানের কিন্তু উন্নয়ন হয় না, বরঞ্চ যদি দ্রব্যমূল্যের দাম স্থির রেখে যদি আয় বৃদ্ধি পায় তাহলেই কিন্তু মানুষের জীবনযাপনের মান এবং মানুষের জীবনমানের কিন্তু উন্নয়ন হবে। কিন্তু যখন প্রবৃদ্ধি 2 টাকা হবে কিন্তু আমাদের যখন মুদ্রাস্ফীতির পরিমাণও 2 টাকা হয়ে যাবে তখন কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু কোনো লাভ হবে না। অর্থাৎ আমার বেতন 100 টাকা, এখন বাজারে গিয়ে দেখলাম যে দ্রব্য আমি ক্রয় করছি সেখানে আমার খরচ কিন্তু কি বেড়ে গেছে, তাহলে কিন্তু কি এক্ষেত্রে কিন্তু কি মানুষের জীবনমানের কিন্তু কোনো উন্নয়ন হবে না এবং মাথাপিছু আয় বৃদ্ধি পেলেও মানুষের জীবনমানের কিন্তু কি উন্নয়ন হবে না। সেজন্য জীবনমানের উন্নয়ন মানুষের তখনই হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু কি আমরা তখনই আমাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য কার্যকর হবে যখন দ্রব্যমূল্যের দাম স্থির থেকে যখন মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, অর্থাৎ মানুষের ইনকাম বাড়বে, তখন কিন্তু বুঝতে হবে যে মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে এবং কি প্রবৃদ্ধি বাস্তব জীবনে কি মানুষের কাজে আসছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি আরেকবার একটু তোমাদেরকে পরিষ্কার করে দিই যে জিএনপি এবং জিডিপি, অর্থাৎ জিডিপি বলতে বোঝায় সাধারণত আমরা যদি এই ক্লাসরুমকে একটি দেশ হিসাবে কল্পনা করি, এই দেশের সীমার মধ্যে অথবা এই ক্লাসের মধ্যে যা কিছু উৎপাদন হবে সেটা দেশীয় নাগরিকদের দ্বারা হতে পারে অথবা বিদেশি নাগরিকদের দ্বারা হতে পারে, তার টোটালটাকেই আমরা সাধারণত জিডিপি বলে থাকব। আর জিএনপি হলো এক বছরে যে সমস্ত কোনো দেশের নাগরিক এক বছরে যে সকল দ্রব্য সেবা উৎপাদন করবে, আর কোনো বিদেশি যদি এই দেশের অভ্যন্তরে বসবাস করে তার যে অর্জিত অর্থ সেটা কিন্তু বাদ যাবে, বাদ দিয়ে যেটা থাকবে সেটাই কিন্তু জিএনপি। অর্থাৎ জিএনপিটা নাগরিকের সাথে সংশ্লিষ্ট আর জিডিপি হলো ভৌগোলিক সীমানার মধ্যে ভৌগোলিক সীমার সাথে কিন্তু সংশ্লিষ্ট। আশা করি তোমরা এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পারছো। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।